আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, আইনজীবী, জজকোর্ট মাগুরা। তো কোনো ভনিতা না করে এই মূল বিষয়ে চলে আসি। শিরোনাম দেখে বুঝতে পারছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী পরাজয় বরণ করছে অনেক আশা জাগিয়ে, এবং তারা সরকার গঠনের মতো অবস্থানে ছিল, এটা মাঠের দেখে মনে হচ্ছিল। এবং এক পর্যায়ে দেশের মানুষ বিশ্বাস করছিল যে তারাই নিশ্চিত ক্ষমতায় আসছে। কিন্তু সেইখান থেকে তারা আসন সংখ্যার দিক দিয়ে বড় আকারে পরাজয় ঘটছে। নির্বাচনে ভোটের পার্সেন্টেজে তারা প্রায় কাছাকাছি থাকলেও প্রায় 43% উপরে কাস্টিং ভোটের তারা ভোট পেয়েছে, যেখানে জয়ী দল মনে হয় বেশি কিছু পাইছে, 46 বা 46% মতো। মানে পিআর পদ্ধতি কেন চাচ্ছিল এখানে বোঝা যায় যে পিআর পদ্ধতিতে যদি হতো তাহলে প্রায় অর্ধেকের কম হলে আসন তারা পেয়ে যেত, যেহেতু কাস্টিং ভোটে 43 প্রায় 44% পাইছে। আর ওদিকে ওরা মনে হয় 49% মতো পাইছে যারা জয় হয়েছে। তার মানে পিআর পদ্ধতিতে হলে পরে এখানে অনেক আসন তারা পেত। তো যাই হোক, যেহেতু পিআর হয়নি, সুতরাং সেই কথা বলে আর লাভ নাই। 43%, প্রায় 44% ভোট পেলেও আসন সংখ্যা পেয়েছে মাত্র 71টা, এককভাবে, দলীয়গতভাবে 78, মেবি 77। তো যাই হোক, কেন তারা পরাজয় বরণ করছে? প্রথম বলবো যে এই আশা জাগিয়েও পরাজয় করণের মূল কারণ হচ্ছে সাংগঠনিক ব্যর্থতা। এটা স্বীকার করতেই হবে। সাংগঠনিক ব্যর্থতা কি? সাংগঠনিক ব্যর্থতা রুট লেভেল পর্যায়ে যতটা লোকবল থাকা উচিত ততটা লোকবল ওইভাবে নাই। কোন লোকবলের কথা আমি বলছি? এদের অনেক নেতা আছে, কর্মী আছে, যারা সদস্য আছে, যারা ওয়েল এডুকেটেড এবং বেশ গুছায়ে কাজ করতে পারে, সংগঠনটা পরিচালনা করতে পারে, কিন্তু ইলেকশন করার মতো রুট লেভেলে সেই রকম লোক নাই। কেন এই কথা বলছি সবাই বুঝতে পারছেন যে যখন নির্বাচন শুরু হয়ে গেল তখন নির্বাচনের দিনও যে একটা কাজ থাকে, ডিউটি থাকে, প্রতিটা কেন্দ্রের সামনে অপোজিশন রাজনৈতিক দলের, সরাসরি বলি বিএনপির প্রচুর সংখ্যক নেতাকর্মী, তারা নির্বাচনের প্রার্থীদেরকে ভোটার নম্বর খুঁজে দেওয়ার ক্ষেত্রে হেল্প করছে, এবং সেই সময় তারা মোটিভেট করছে যে আপনারা আমাদেরকে ভোট দিয়েন শেষ মুহূর্তে এসে। কিন্তু জামাত ইসলামের কিন্তু এরকমের অধিকাংশ কেন্দ্রে কোনো লোক ছিল না। যে দুই একটা কেন্দ্রে ছিল কিছু, তারা টেবিল চেয়ার নিয়ে বসেছিল, তারা স্লিপ প্রদান করতেছিল। কিন্তু বিএনপির ক্ষেত্রে দেখা গেছে অর্ধশতাধিক নিম্নে হলেও লোক, তারা গলায় ঝুলিয়ে, পরিচয়পত্র ঝুলিয়ে, টি শার্ট পরে, গেঞ্জি পরে, মানে তাদের নিজস্ব লোগো সম্বলিত করেই তারা নির্বাচন কেন্দ্রের সম্মুখে উপস্থিত ছিল, এবং তারা সুন্দর করে মোটিভেট করতে পারছিল। এখন বলতে পারেন যে এগুলো তো লঙ্ঘন। হ্যাঁ, এই গলায় পরিচয়পত্র ঝোলানো, তারপরে গেঞ্জি পরা বা ভোটারকে মোটিভেট করা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এবং এটা আচরণবিধি লঙ্ঘন মনে করেই বাংলাদেশ জামাত ইসলামী এদিকে কোনো করেনি, মানে কোনো আয়োজন করেনি যে আমরা ভিতরেই থাকবো, আচরণবিধির ভিতরেই থাকবো। কিন্তু অপোজিশন যখন এই আয়োজনটা করছে, এবং এটা একটা ট্র্যাডিশন, এটা কিন্তু বিগত যত ইলেকশন হয়েছে, আমি তো এর আগেও 3-4টে ইলেকশন দেখছি, প্রতি বছরই কিন্তু এই কাজটা হয় যে ভোট কেন্দ্রের, প্রতিটা কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক লোক, তারা ভোটারদেরকে মনোবল দেয়। এটা হলো ভোটের কেন্দ্রের বাইরে কথা বললাম। আর ভোটের কেন্দ্রের ভিতরেও অনেক জায়গায় অভিযোগ আসছে, এবং এটা আমরা এখন যখন আমরা এটা সাংগঠনিকভাবে সকল এজেন্ট, পোলিং এজেন্টদের নিয়ে, এবং নির্বাচনী কর্মকর্তাদের এবং নির্বাচনী যারা দায়িত্ব পালন করছে পরিচালকদের নিয়ে বসছি, তাদের মুখ থেকে এটা বের হয়ে আসছে যে নির্বাচনের অনেকখানে সামনে ভোট দেওয়া লাগছে অনেক জায়গায়। মানে কেন সামনে ভোট দেওয়া লাগছে? কারণ ভোট কাকে দিচ্ছেন সেটা দেখাতে হবে। তাদের এজেন্টরা দেখবে যে কে কোন ব্যক্তি কাদের ভোট দিচ্ছে, আগের থেকে বলে আসছে যে আমাদের ভোট দিতে হবে, ভোট না দিলে ব্লা ব্লা ব্লা। তো সেইভাবে সামনে ভোট দেওয়া লাগছে। সংখ্যালঘুদের কে একটা চাপে রেখে তাদেরকে এরকম, তাদের তো সেন্টারগুলো ভিন্ন, বোঝা যায় এই পাড়া সংখ্যালঘু অমুসলিম, তো এই পাড়ার যদি এই সেন্টার যদি অমুক দল জিতে যায়, তাহলে বোঝা যাচ্ছে যে তারা এই সংখ্যালঘুরা অমুক দলকে ভোট দিছে।
কিন্তু তাদেরকে আগে থেকে বলে আসছে যে আমাদেরকে ভোট দিবা, ভোট না দিলে কিন্তু বুঝতে পারবো। এমনকি এক জায়গায় একটা অভিযোগ আসছে যে ভোট ব্যালট বক্সের পিছনে নাম্বার লিখে দিচ্ছে, যে বলতেছে আপনি হয়তো বলতেছেন আমার, যেমন আমার ভোটের নম্বর 233, এরকমের কোথাও হয়েছে কি ব্যালট আপনি তো ভোট দিচ্ছেন সেই ভোটের ব্যালটের পিছনে 233 লিখে দিচ্ছে, তা আপনি আপনি কিসে ভোট দিলেন সেটা বুঝতে পারে। কোথাও আছে যে পর্দা, এমনভাবে পর্দাই করা আছে, পাশে এজেন্ট দ্বারা দেখতেছে যে আপনি সিল মারতেছেন কিসে। তো বিভিন্ন জায়গায় হয়েছে। এখন এইটা কেন আমি বলবো, এইটাই ব্যর্থতা। এটা কার ব্যর্থতা? এটা জামাত ইসলামের ব্যর্থতা। কারণ তারা বিএনপির সাথে শেয়ানে শেয়ানে এই বিষয়গুলো ট্যাকেল করতে পারেনি। উচিত ছিল জামাত ইসলামের বিএনপি যাতে এই কথাগুলো না করতে পারে, কারণ তারা করতেছে, আপনার উচিত প্রোটেক্ট করা। যদি প্রোটেক্ট না করতে পারবেন আপনি হারবেন, এটাই তো বাস্তবতা। আর সামগ্রিক চিত্র এটাতে তা আমি বলতেছি না, মানে একদম 100-তে 100 ভোটটা এরকম হয়েছে তা না। এটা হচ্ছে গিয়ে আইসোলেটেড ওয়েতে অল্প কিছু করলেই হয়ে যায়। কোন কোন অঞ্চলে করতে হবে, কোন কোন অঞ্চলে করলে, সব জায়গায় ভোট তো আর আপনার বিপক্ষে না। আপনার তো একটা নির্দিষ্ট ভোট রয়েই গেছে, আর পাশ করতে গেলে আর কিছু ভোট লাগে। খেয়াল করে দেখবেন প্রায় 50 থেকে 60টি কেন্দ্রে খুব অল্প সংখ্যক ব্যবধানে, মানে 5,000-এর নিচে, 10,000-এর নিচে, এই এবার কোথাও 1-2 হাজারের নিচেও প্রায় 60-70টা কেন্দ্রে ব্যবধান। তা এই ব্যবধানটা তো সৃষ্টি হয় খুব ইসের মাধ্যমেই, মানে এই ব্যবধানটা সৃষ্টি হয় অল্প কিছু ইয়ে করলেই, কাজ করলে। সারা দেশব্যাপীতে কাজ করা লাগে তা না। আমি বুঝতেছি যে আমি এখানে 1,000 5,000 ভোটে পিছায় আছি, 10,000 ভোটে পিছায় আছে, আর 10,000 ভোট যদি, তাহলে 5,000 ভোট যদি আমার দিকে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু 10,000 ভোটের পার্থক্য গড়ে ওঠে। তো সেইভাবে টার্গেট করে বিএনপি যত সুন্দরভাবে কাজ করতে পারছে, জামাত ইসলাম পারেনি। কেন পারেনি তার মূল কথা আছে নির্বাচনে এরা অভিজ্ঞ না। এরা সারা জীবন ওই বিএনপির সাথে জোট করে নির্বাচন করে আসছে। 30টা আসনে নির্বাচন করেছে, 40টা আসনে, 20টা আসনে, সর্বোচ্চ 50টা আসনে নির্বাচন করছে। যেমন মাগুরাতে যেই প্রার্থীরা দাঁড়াইছে, এর আগে কোনোদিন নির্বাচনও করেনি। কীভাবে এজেন্ট নিয়োগ করতে হবে, কীভাবে পোলিং এজেন্ট নিয়োগ করতে হবে, পোলিং এজেন্টে কী কী সাপ্লাই দিয়া লাগে না লাগে, এটা জানছে, কিন্তু অভিজ্ঞতাটা নাই। তারা শেষ মুহূর্তে এসে লেজে গোবরে করে ফেলছে। আমি যেটা দেখছি, অনেকখানে যে এজেন্ট দাঁড়িয়ে রাখছে, সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে ভয়ভীতি দেখাইছে, সে হয়তো আসতে পারেনি, বিকল্প এজেন্ট নাই। অনেকখানে এজেন্ট আছে, তার সামনে তালিকা নাই। মানে এমন একটা অবস্থা। অনেকখানে বুথ আছে 6টা, এজেন্ট নিয়োগ দেখা যায় করা হয়েছে 4টা, আর 2জন এজেন্টই নাই। মানে অভিজ্ঞতা বা এদের ইমান আমল ভালো, এরা ভদ্র, সব কিছু ঠিক আছে, কিন্তু ইলেকশন করার মতো। হ্যাঁ, মিরাজ হোসেন ভাই বলতেছে গণনা করতে পারলে ফলাফল পরিবর্তন হতে হয়। হ্যাঁ, পুনর্গণনার জন্য আবেদন করছে, সেই আবেদন গ্রহণ করবে, তারপরে সেই আবেদনে এখন সেইটা অনুযায়ী করবে, সেটাও প্রশাসনিক থাকা লাগে। এখন রেজাল্ট পাস হয়ে গেছে, সেই রেজাল্ট পাস হয়ে যাওয়া রেজাল্টে আবার পুনরায় সেইখানে এখন একটা সরকার গঠন করে ফেলবে বিএনপি, এরকম একটা প্রাধান্য চলে আসছে বাজারে। তো সেইখানে এই সেটাকে পুনরায় গণনা করে, সেটাকে চেক করে, সুন্দর করে সকল ভোট গণনা করে রেজাল্ট পরিবর্তন করা বা সঠিক রেজাল্ট বের করে আনা কিন্তু মুশকিল। তারপরেও রিভিউ করা হয়েছে, 53টা কেন্দ্রে রিভিউ করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। এখানে পুনরায় আবার ভোট গণনা, যদি রিভিউ আবেদন মঞ্জুর করে, পুনরায় ভোট গণনা হবে, সেই গণনা অনুযায়ী রেজাল্ট হবে। তো যে কথা বলছিলাম, এখানে এটাই জামাত ইসলামের ব্যর্থতা। তাদের কোনো নাই, সাংগঠনিকভাবে শক্তিশালী থাকলেও মাঠ পর্যায়ে সেই রকমের মাসেল পাওয়ার আলা, অর্থনৈতিকভাবে শক্তিশালী আলা কোনো গোষ্ঠী নাই, লোক নাই। তারা যে প্রোটেক্ট করবে বিষয়টা, যে কোনো অনিয়ম হলে সেটাকে প্রোটেক্ট করবে, সেই প্রোটেক্ট করার মতো ক্ষমতা তাদের নাই। দিন প্রচার করা, ধর্ম প্রচার করা এক জিনিস, আর রাজনীতি করে ক্ষমতায় আসা, এটা কিন্তু আপনার অপোজিশন যেমন হবে আপনাকে তো সেইভাবেই কাজ করতে হবে। তা এখন অপোজিশনকে দোষ দিয়ে লাভ নেই যে ওরা পাওয়ার পলিটিক্স করে। ওরা পাওয়ার পলিটিক্স করে, তাহলে আপনি পলিটিক্সে আসছেন, আপনাকে পাওয়ার পলিটিক্স করতে হবে। আপনাকে তো অপরাধ করতে বলা হচ্ছে না, এটা প্রভাব বিস্তার করার পলিটিক্স আপনাকে করতে হবে। সেই প্রভাব বিস্তার করতে যদি না পারেন, তাহলে অপোজিশন যখন প্রভাব বিস্তার করে, তার সাথে আপনি মাঠে কখনোই টিকে থাকতে পারবেন না। মানে অধিকাংশ কেন্দ্রেই আমাদের কোনো লোকবলই ছিল না। বাংলাদেশের 32,000 প্লাস কেন্দ্রে হয়েছে, সেখানে কোনো মানে হয়নি, সে প্রোটেকশনই গড়ে তুলতে পারেনি এই ছোটোখাটো অনিয়মের ক্ষেত্রে। এই ছোটোখাটো অনিয়ম থেকেই কিন্তু যারা আমাদের এই যে
কেন্দ্রে দায়িত্ব ছিল তারা কিন্তু সবসময় বলছে যে আমাদের কিছু করার ছিল না। আমাদের অনেক পোলিং এজেন্টরা বাড়ি দিয়ে বলছে শুয়ে থাক, যে শুয়ে আছে কি করবে। প্রশাসনকে বলবে, আজকে বলবে প্রশাসনের ভোটের দিন শেষ হয়ে যাবে, আর্মি আসবে কাল চলে যাবে, পরের দিন যে ঠ্যাং ভেঙে দিয়ে আসবে। এটাই তো অনেকে, আর আমাদেরকে অনেক হুমকি ধামকি আসছে ফেসবুকে, তোমরা জামাত ইসলাম এটা প্রচার করো, এই সব এই করো। আমি আইনজীবী, তারপরেও আমাদেরকে হুমকি ধামকি দেয়। আর আম জনতা, সাধারণ মানুষ, গ্রামে থাকতে হবে, এলাকায় থাকতে হবে, তাহলে তাদের কি অবস্থা দাঁড়ায়? তারা আসলে তাদের তো একটা নিজস্ব জীবন আছে। এই রাজনীতি করতে আসে, জামাত ইসলাম করতে আসে তো তারা জীবন হারাবে না, মানে তাদেরই তো একটা ব্যক্তিগত একটা পারিবারিক একটা জীবন আছে। তো সেই কারণে তারা ভয়ে অনেকে পোলিং এজেন্ট ছেড়ে বাড়িতে শুয়ে ঘুমাই থাকিছে, গ্রাম ছাড়া হয়ে চলে গেছে অনেকে। আজকে আমি এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো সব জায়গায় জানাচ্ছে, কিন্তু এর ব্যর্থতা। কিন্তু ওই দিন এসে বলার সাহস পায়নি, ফেসবুক লাইভে বা মোবাইলে কোনো ভিডিও দিতে পারিনি, বা প্রকাশ্যে বলে এখনও বলতে পারতেছে না। এটা তো আমাদের দলীয় ফোরামে বলছে, কিন্তু সেই লোক কিন্তু বাইরে বলতে পারতেছে না। আমাদের দলীয় ফোরামে বলছে যে আমাকে এই করেছে, এই করে আমি এটা বলতে পারিনি। বললেও আমার এখনও যদি যারা জানতে পারে আমি এসব বলতেছি, আমাদের সমস্যা হয়ে যাবে, গ্রামে টিকতে পারবো না বা সমাজে টিকতে পারবো না। তো এইটা কেন হয়েছে, আমি যে কথা বলতেছি যে শুধু ওয়েলফেয়ার পলিটিক্স করে দেয় হচ্ছে বাংলাদেশ জামাতে। ওয়েলফেয়ার মানে দিন প্রচার করে, ধর্ম প্রচার করে, ভালো কিছু কাজ করে, এই সমাজ সেবামূলক কাজ করে, একে বলে ওয়েলফেয়ার পলিটিক্স। কিন্তু পাওয়ার পলিটিক্স যেটা, ঠিক আছে, সমাজে একটা দাপট শহীদ স্থাপন করা, সেই পলিটিক্সটা বাংলাদেশ জামাত ইসলামী করতে পারে না। এর আগে ছাত্র শিবির করতো, তারাও ওয়েলফেয়ার পলিটিক্স করতে করতে তারা ওই ধারালো দাঁত তাদের এখন ওইভাবে নাই। থাকলেও তারা ইলেকশনের দিন ওইটা প্রয়োগ করেনি। তারা হয়তো ক্যাম্পাসে প্রয়োগ করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কলেজের ক্যাম্পাসে গুলোতে প্রকাশ করতে পারলেও নির্বাচনে তারা এই প্রভাবটা রাখতে পারেনি। এমপি ক্যান্ডিডেট কোথাও গেছে, ঠিক আছে, লোকজন নিয়ে যেতে পারেনি, তাকে আমাদের এমপি ক্যান্ডিডেটকে বিভিন্ন দিন হ্যারাসমেন্ট করা হয়েছে। আমরা ভোট চাইতে গেছি, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা হয়েছে, ভোট চা কী করতে মানে অপমান করা। কিন্তু সে সাথে যদি 50 জন লোক সাথে রাখতো, 10টা গাড়ি সাথে রাখতো, তাহলে এই সাহসটা পেতো না। ওই পাড়া 2-4 জন এই সাহসটা পেতো না। এক জায়গায় তখন 50টা লোক থাকে, প্লাস আমরা যখন যেখানে যাব সেইখানে তো আমাদের কমিটি আছে। তো সেই কমিটিগুলোর দায়িত্ব ছিল ওইখানকার যারা নেতাকর্মী তাদেরকে উপস্থিত রাখা, কিছু যারা ভালো স্বাস্থ্যবান বা যারা একটু শক্তিশালী লোক, জোয়ান মানুষ, তাদেরকে উপস্থিত রাখা। 2-4 জন বুড়ো থোড়া, মানে যারা মাথা উঁচু করে নামাজ পড়তে পারে না, ভালো লোক, ভদ্রলোক, পরেজগার লোক, তারা থাকিছে। মানে তাদেরকে চোখ গরম করে বললে তারা যে একটা কথার উত্তর দেবে, সেই বলার মতো লোকও কিন্তু নাই। মানে এখন বলতেছেন নাজমুল ইসলাম, আপনি যাই বলেন লাভ নাই, ভোট লাইভ গণনা না। আমি বলছি যে লাভ নাই, তো এটা ব্যর্থতা, তখন ঠেকানো উচিত ছিল, এখন আর ঠেকানো যায় না। নাজমুল ইসলাম ভাই, আপনার সাথে আমি একমত যে যখন ঘটে গেছে তখন তো কিছু করা যায়নি। ভোট তো সঠিক ভোট, যে সে ভয়ে হোক আর নির্ভয়ে হোক, আপনি কোনটা বুঝতেছেন? একজন যে এই লোকের ভোটটা ভয়ে দিয়েছে আর এটা নির্ভয়, এরকম বলার এখন কোনো সুযোগ নেই। মানে ভোট তো দিয়ে ফেলছে। আমি এই কথাগুলো বলতেছি যে এগুলো আমাদের ব্যর্থতা ছিল, জামাত ইসলামের ব্যর্থতা ছিল। তারা নির্ভয়ে ভোট প্রদানের সুযোগটা তৈরি করে দিতে পারেনি। তাকে সমর্থন করে, জামাত ইসলামকে সমর্থন করে, কিন্তু তার ভোটটা যখন সামনে দিতে বলছে, তার এলাকার ভোটটা যখন বলে ফেলছে যে এখনও সেই সমাজে সেই প্রভাব বিস্তার করতে পারেনি, যে এই পাড়ার যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র যদি ওরা পাশ করে তাহলে এই সমস্যা, ওরা ফেল করে এই সমস্যা, সেইটাকে প্রোটেক্ট করবে, সেই ক্ষমতা এখনও অর্জন করতে পারেনি। সেই ক্ষমতা অর্জন করতে পারলে ওরা কিন্তু বলেও আসতে পারতো না, আর বললেও ওই লোকজন বিশ্বাস করতো না। বলি ক্ষেত্রে তাই কী হয়েছে, আমি যেই দলের, সেই দলের তো অনেক বেশি লোকজন আছে, অনেক বেশি ক্ষমতাশীল লোক আছে, অনেক বেশি শক্তি আছে, ও বললেও আমার কিছু করতে পারতো না, এই কনফিডেন্টটা তাদের মধ্যে থাকতো। কিন্তু এই লোকজনের ভিতরে এই কনফিডেন্টটা আসেনি যে আমাকে ভোট দিতে পারবে। এই জন্য বিশেষ করে সংখ্যালঘু মাগুরার কথা চিন্তা করেন। মাগুরা আমাদের জরিপে বের হয়ে যাওয়া 2 আসন, মানে আমাদের নিজস্ব মাগুরার জরিপে, সেইখানে মোহাম্মদপুর দেখলে বোঝা যায়, সেখানে মোহাম্মদপুরের মতো জায়গায় আমরা অনেক ভোটে এগিয়ে, কিন্তু শালিখাতে হিন্দু উদ্দেশ্যে যেখানে 30-31% হিন্দু ভোটার, কোথাও কোথাও 37% হিন্দু ভোটার, তারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেনি, অনেকে ভোট কেন্দ্রে গেলেও ভয়তে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেনি, অনেকে অপর প্রতিষ্ঠানকে ভোট দিয়ে আসতে তাদের ভবিষ্যৎ স্বার্থে বলতে নিরাপত্তার স্বার্থে তাদেরকে সেই প্রোটেকশন, সেই মনোবল দিতে পারেনি। এখন কথা হচ্ছে যে
এইটাকে তাদের দোষ, শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই, এটা হচ্ছে জামাত ইসলামেরই দোষ। তারা এমনিতেই শক্তিশালী হলেও নির্বাচনের দিন তারা তাদের সঠিক ইয়ে দেখাতে পারেনি, মানে সঠিক প্রভাবটা দেখাতে পারেনি। তারা এমনিতে নেতাকর্মী অনেক আছে, খুব সঙ্গবদ্ধ, তাদেরকে যা বলা হয় তাই করতে পারে। তারা বিনা অফিসে, বিনা লাভের আশায়, বিনা টাকায়, নিজে গায়ে খেটে, নিজে পরিশ্রম করে, খেয়ে না খেয়ে প্রচুর কাজ করে। কিন্তু এই লোকটা সব ওই রকমের লোক না যে যারা আপনাকে এরা হচ্ছে গিয়ে এই পাড়ার 2 জন, ওই পাড়ার 3 জন, ওই গ্রামের 4 জন, ওই গ্রামের এই করে সমগ্র জেলা থেকে নিয়ে এসে লোকজন, কিন্তু একটা এলাকায় প্রভাব বিস্তার করার মতো লোক নেই। হয়তো তাদের এখন কাউকে কিছু বললে তারা দলীয়গতভাবে খুব শক্তিশালী এসে প্রোটেক্ট করবে, কিন্তু এখন করে লাভ কি? এখন করে আমরা তো ভোটারদেরকে, সাধারণ জনগণকে প্রোটেক্ট করতে পারিনি, সাধারণ জনগণের মধ্যে এই বিশ্বাস আনতে পারিনি, আসলে আনার মতো সেই সক্ষমতা এখন অর্জনও করে পারিনি। সত্যি কথা, যে ওই মাতুব্বারটা, ওই গোষ্ঠীটা জামাত ইসলাম এরকমের কোনো হয়নি। খুব কম জায়গায় আছে, আমি মাগুরার কথা বলতেছি, সাময়িক দেশে খুব কম জায়গায়, কম জেলাতে আছে, অন্যান্য জেলাতে আছে, ঝিনেদাতে আছে, সাতক্ষীরাতে আছে, যশোরে হয়ে গেছে এখন, এরকম বিভিন্ন জেলাতে, উত্তরবঙ্গের কিছু জেলাতে হয়ে গেছে, কিন্তু সবখানে এরকমের সক্ষমতা গড়ে উঠতে পারেনি, অধিকাংশ এলাকাতে গড়ে উঠতে পারেনি। অধিকাংশ এলাকাতে যদি এই সক্ষমতাটা গড়ে তুলতে পারতো, এই সক্ষমতা গড়ে তুলতে পারলে তখন কিন্তু এই এই ইয়েটা হতো না, মানে এই মানুষের মধ্যে এই ভুলটা থাকতো না যে আমি যেখানেই ভোট দিই না কেন আমাকে প্রোটেকশন করার মতো লোক আমার আছে, আমার একটা সমাজ আছে, আমার একটা পরিবার আছে। এই সমাজ শ্রেণীর রাজনীতি জামাত ইসলামের নাই, গোষ্ঠীগত রাজনীতিও নাই। প্রত্যেক বাড়ির হয়তো প্রত্যেক বাড়ির 1-2 জন বা প্রত্যেক গোষ্ঠীর 2-4 জন করে নিয়ে সব ভালো লোকগুলোকে নিয়ে, ভদ্র লোকগুলোকে নিয়ে, নামাজি লোকগুলোকে নিয়ে করা হয়েছে, কিন্তু পাওয়ারফুল লোক, আমি বারবারে বলতেছি, এই লোকটার খুব অভাব হয়েছে সমাজে গোষ্ঠীগতভাবে। সেই জন্য প্রতিটা কেন্দ্রে হতে গেলে এখন সারা মাগুরার লোক নিয়ে এসে তার কেন্দ্রে কেন্দ্রে এক কেন্দ্রে অবস্থা করা যায় না, কারণ ভোটের দিন এমনই একটা দিন যেই কেন্দ্র সে এলাকার লোক থাকতে হবে। ভোটের দিন তো রিক্সাও, গাড়িও চলে না, মোটর সাইকেলও চলে না, যে এক কেন্দ্রের লোক আর এক কেন্দ্রে, সে সর্বোচ্চ পাশের কেন্দ্রে যেতে পারে। যেমন আমি 2টা কেন্দ্র দেখাশোনা করেছি, পুলিশ লাইন কেন্দ্র এবং স্টেডিয়াম কেন্দ্র, কিন্তু আমি তো আর অন্য পাশের কেন্দ্র তার থেকে আর দূরে যেতে পারিনি। ঠিক আছে, যার যার কেন্দ্র সেই দেখালো, কিন্তু প্রতিটা কেন্দ্র দেখা মতো সেই গোষ্ঠীগত সক্ষমতা বা সেই গড়ে ওঠেনি, বা উঠলেও সেটাতে করতে হবে সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, বা সেটা করতে অসমর্থ হয়েছে জামাত ইসলাম। সেই কারণে তাদের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তারা নির্বাচনে, তাদের ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও জনগণের ভোট দিতে পারেনি। তারা তাদের ভোট, ওই বললাম, প্রভাবিত করে হোক, ভয়ে হোক, সামনে হোক, যেভাবে হোক, ম্যানিপুলেট করে হোক, তাদের ভোট অন্যখানে চলে গেছে। এবং সেই কারণেই এজন্য সেনাপ্রধান বলছিল, নাজমুল ইসলাম ভাই বলেছে, হ্যাঁ সেনাপ্রধান কিন্তু ঠিক কথাই বলেছিল, এক এক দিন এক এক জায়গায়, মানে এক এক বিভাগে নির্বাচন হলে সকল ফোকাস সেখানে দিয়ে যেত, মানে খণ্ড খণ্ড করে নির্বাচন করলে সকল ফোকাস, মানে আমাদের পুরো 1 লাখের উপরে স্ট্রাইকিং সেনাবাহিনী ছিল, এক এক বিভাগে হলে 1 লাখ সেনাবাহিনী যদি দিয়ে যেত, প্রতিটা কেন্দ্রে 2 গাড়ি সেনাবাহিনীর লোক যদি বসায় দিয়ে রাখতো, প্রতিটা বুথের সামনে 2টো করে সেনাবাহিনী অফিসার, প্রতিটা বুথের মধ্যে তো 2টো সেনাবাহিনী অফিসার দিয়ে রাখা যেত, তাহলে পরে সব টাইট হয়ে যেত, মানে একদম বাড়ি দিয়ে সব সমান করে দিত। কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি। তবে এইটা চিন্তা থাকলে এটা একটা ভালো প্রস্তাব যে ভবিষ্যতে বাংলাদেশের বিভাগ ওয়াইজ নির্বাচন করা যায় কি না। আর এই নির্বাচন কিন্তু যথেষ্ট সুষ্ঠু হয়েছে অন্যান্য দিকভাবে, কোনো তেমন ভোটের দিন তেমন মারামারি কাটাকাটি হয়নি। মারামারি কাটাকাটি হবে কীভাবে? কারণ একদল যত হুমকি দামকি আর একদল তো সেটা প্রোটেক্ট করবে, সেই প্রোটেক্ট তো করতে যায়নি জামাত ইসলাম, কিন্তু সেই প্রোটেক্ট করতে গেলেই তো মারামারি হতো। সেই প্রোটেক্ট করতে যায়নি, বা যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, ক্ষমতাও ছিল না, অথবা সেই ক্যাপাসিটি ছিল না। বিভিন্ন জায়গায় কোথাও ইচ্ছা ছিল না, কোথাও কমে, এই জন্য মারামারি হয়নি। সবাই যা হয়ে গেছে নির্বিঘ্নে হয়ে গেছে, আল্লাহর রাস্তে হয়ে গেছে আর কি, সেইভাবেই হয়ে গেছে। এই জন্য কোথাও তেমন গ্যাঞ্জামে 32,000 উপরে কেন্দ্রে কোথাও কোনো গ্যাঞ্জামের আভাস পাওয়া যায়নি। তো যাই হোক, হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামকে ভবিষ্যতে ভালো করতে গেলে আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। তাদেরকে এই ওয়েলফেয়ার পলিটিক্সের পাশাপাশি পাওয়ার পলিটিক্সও করতে হবে। গোষ্ঠীগত, সামাজিক, যে স্থানীয় যারা গণ্যমান্য, যারা তারা এই জামাত ইসলাম অনেকে করে, কিন্তু তাদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে, তারা করে, সমর্থন করে, ওই সমর্থন করে শেষ। আর মাঝে সাথে কিছু হয়তো দান খয়রাত করে,
ইয়ানত দেয় বিভিন্ন কিছু উপলক্ষে, এই 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 করে শেষ করে দেয়। কিন্তু তাদেরকে নির্বাচনের বা রাজনীতির সাথে সম্পৃক্ত করে ফেলতে হবে। তাদেরকে সম্পৃক্ত করতে পারলে তখন এই গোষ্ঠীগতভাবে অনেক পাওয়ারফুল হবে। সম্পৃক্ত করতে না পারলে তাদেরকে যদি ওই সমর্থনটা ওইভাবে পড়ে থাক, তারা ওইভাবেই পড়ে থাকবে। কিন্তু বিএনপি আওয়ামী লীগ কিন্তু যারা করে, তারা সালিশ মিটিং করে বেড়ায়, থানা পুলিশ করে বেড়ায়, তারা হাসপাতাল গুলোতে মানুষকে সাহায্য করে, তারা বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করে, বিভিন্ন রকমের সামাজিক যে কর্মকাণ্ডগুলো করে সেইগুলো জামাত ইসলাম অনেক কম করে। তারা শুধু ধর্মীয় বিষয়গুলোতে নিয়েই ফোকাস থাকে। ধর্মীয় যেই ফোকাসের কারণে অন্যান্য বিষয়গুলো ফোকাস কম করে থাকে এবং তার ফলে সমাজের সাথে মিশতে পারেনি, জনগণের দৌড়গোড়ায় মিশতে পারেনি। মানুষ এই যে এবার এত ভোট দিছে, কাস্টিং ভোটের প্রায় 44%, এই লোকগুলো তারা ভালোবেসেই দিছে যে জামাত ইসলাম একটা সৎ দল, ভালো দল এবং ইসলাম কায়েম হোক, এই আশা থেকে দিছে। তারা এইভাবে দেয়নি যে ঠিক আছে এরা চাইছে বলেই আমি দিয়েছি, তা না। অধিকাংশ মানুষ উইলিংলি দিছে, আমাদের কাজের দ্বারা দেয়নি। আর আরেকটা পরাজয়ের আরও একটা কারণ যেটা আমি বলি, এই যে এখানে আমাদের এক ভাই যুক্ত হয়েছেন, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে থাকতো, হাসান ভাই যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন লোক, ইসলামী আন্দোলন যদি সাথে থাকতো তাহলে কিন্তু এই যে 53টা থেকে 60টে আসন, যেখানে খুব অল্প ব্যবধানে এই 1000 থেকে 10,000 ভোটের মাত্র ব্যবধানে পরাজয় ঘটছে, এই ইসলামী আন্দোলনকে যদি বাংলাদেশ জামাত ইসলাম সাথে রাখতে পারতো, বা ইসলামী আন্দোলন যদি সাথে থাকতো, দুই দিক থেকেই বলি, কার কি দোষ আল্লাহ মালুম, যে কারা কি কারণে আসেনি, তাহলে পারে এই মানুষের মধ্যে কনফিডেন্ট গ্রো করতো যে সকল ইসলামিক দল এক আছে, ইসলাম একদিক আর অন ইসলাম একদিক, এরকম কনফিডেন্ট গ্রো করতো। এবং ইসলামী আন্দোলন যেই ভোট পাইছে সেই ভোটগুলো এর সাথে যুক্ত হলেই এই 60 থেকে 70টা আসন এমনিতেই বেরিয়ে যেত। তখন কিন্তু এরা সরকার গঠন করতে পারতো, অথবা সরকার গঠন না করলেও 130-140টা আসন কিন্তু পেয়ে যেত, একটা বৃহৎ ইয়েতে পরিণত হয়ে যেত, একটা দলে পরিণত হয়ে যেত। তখন এককভাবে কেউ সরকার গঠন করতে পারতো না। ইসলামী আন্দোলন, আমি এখন যে ভোটের হিসাব পাচ্ছি, জামাত ইসলাম ইসলামী আন্দোলন একসাথে যদি থাকতো, তারা অবশ্যই সরকার গঠন করার কাজদর গোড়ায় চলে যেত, অথবা এককভাবে কেউ সরকার গঠন করতে পারতো না। কিন্তু এরা হচ্ছে কি আমাদের ব্যর্থতা, যে আমরা মুসলমান এবং ইসলাম নিয়ে যারা রাজনীতি করি তারা এক হতে পারেনি। এরা তাদের বিভিন্ন দুনিয়াবী স্বার্থের কারণে হোক বা শয়তানের ওসওয়াসের কারণে হোক, আমরা নিজেদের মধ্যে ইগো বজায় রাখছি উভয় দলই। এ হয়তো 50টা আসনে বেশি দিতে চায়নি, ইগোতে আটকে গেছে, আর সেও বলছে যে 50টে আমরা 80টে না হলে দেবো না। আমরা যদি উভয় ছাড় দিতাম, এরা যদি আরও 20টা আসন বেশি দিত, 70টা আসন দিত, ওরাও যদি আরেকটু নামানি হয়ে নামে আসতো, তাহলে হয়তো এরাও হয়তো একটা ইগো করছে যে আমি 50টা বেশি দেবো না, ওরাও ইগো ধরে ফেলছে যে আমি 70-80টে না হলে যাবো না। এরকমের একটা হয়ে কি হয়েছে, দুইজন পার্থক্য হয়ে গেছে। পার্থক্য হয়ে এখন দুইজনের পিছনে লাগিয়েছে। পিছনের দুইজনের অন্তত জামাত ইসলাম পিছনে লাগে, যখন ওদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে ইসলামী আন্দোলন বা চরমনায়, তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে ভোট চাওয়ার থেকেই, তাদের একটা রাগ এবং ক্ষোভ থেকে জামাত ইসলামের বিরুদ্ধে বেশি কথা বলিছে ভোটের পাঠে, এবং এটা জামাত ইসলামের জন্য ক্ষতি হয়েছে, তাদের নিজেদের জন্য ক্ষতি হয়েছে। হাসান মালিককে চেষ্টা করলে আগামীতে ভালো হবে। জি ভাই, এটা কিন্তু একটা চেষ্টা করতেই হবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এই কারণে চুপ আছে, কোনো কিছুই, এমনকি পীর সাহেবের আসন ছেড়ে দিছিল জোট না হওয়ার পরও, এবং কোনো নেতাকর্মীদের মধ্যে ফেসবুকে অনেক গালিগালাজ চললেও দায়িত্বশীল পর্যায়ে, এটা কিন্তু হাসান ভাই একমত হবেন, কেউ কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে জামাত ইসলামের কেউ তাদেরকে, আমরা নিজেরা গালিগালাজ করেছি বা একজনকে পচাইছি, ছোটো করতেছি এখনও জামাত ইসলাম ইসলামী আন্দোলনের বিপক্ষে, কিন্তু জামাত ইসলাম কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে পীর সাহেবের বিরুদ্ধে কোনো কিছু বলেনি বা এখনও বলেনি। তো সুতরাং আমি মনে করি পীর সাহেব চরমনাও সেটা বুঝতে পারবেন যে বাংলাদেশের জামাত ইসলামের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে এবং বর্তমান ভোটের রেজাল্ট দেখে তারা বুঝতে পারবেন যে এই দুটো ঐক্য কত প্রয়োজন। এই দুটো দল ঐক্য হয়ে গেলে আগামীতে ভালো কিছু হওয়ার, আপনি যেটা করছেন চেষ্টা করতে আগামীতে ভালো হবে, অবশ্যই ভালো কিছু হবে। দুটো ইসলামী সকল দল এক হবে এবং এদেশে ইসলাম, আমাদের তো মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা করা না, দুনিয়াবি ইসলামী দলগুলো দুনিয়াবি কোনো স্বার্থ আছে? ইসলামী দলগুলো দুনিয়াবি কোনো স্বার্থ নেই। ইসলামী দলগুলোর মূল
ইচ্ছাই হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করা। কিন্তু আমাদেরকে তো শয়তানি বেশি আমাদেরকে ওয়াসওয়াসা করে, কারণ আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছি যখনও, শয়তান তো তার বিরুদ্ধে তার তার কাছে যায় না, যে তো নামাজই পড়ে না, শয়তান তার কাছে যে করবে কি, শয়তান মনে করে এ তো আমাদের লোক, এ নামাজ পড়ে না এরে, সুতরাং একে তো আমি ওয়াসওয়াসা দেওয়ার কোনো প্রয়োজন নাই, শয়তান তার পিছেই লাগে যে নামাজি, যে সৎ, যে ভালো। তো সুতরাং শয়তান ইসলামী দলগুলোর পিছনে লাগবেই, ওয়াসওয়াসা দিবেই। আমাদেরকে সেই শয়তানের ওয়াসওয়াসাটা কাটায় উঠতে হবে। তো শয়তানের ওয়াসওয়াসা যদি কাটায় উঠতে পারে, তাহলে ইসলামী দলগুলো একত্রিত হবে, এক বাক্স হবে, এক নীতি হবে, এবং এদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে। এবং আমিও মনে করি এখনও কিন্তু এই রাষ্ট্র ইসলামী প্রতিষ্ঠার জন্য, মানে ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। আমি কত আগে বলছি, এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলছে যে এখন শরিয়া প্রতিষ্ঠা করা যায় না, এখনই শরিয়া প্রতিষ্ঠা করবে না, এটা বলেই সরকার আসতে পারলো না। যদি প্রতিষ্ঠা করা বলতো আরও কম ভোট পেত ইসলামী। যাই হোক, এখন ইসলামিক শরিয়া সরকার কেন প্রয়োজন, এইটা মানুষের মধ্যে যদি বোঝানো শুরু করতে হবে। বোঝানোর ক্যাপাসিটি যখন মানুষের মধ্যে আসবে, নিজের আমল যখন ভালো হবে, তারা উইলিংলি ইসলামের পক্ষে কাজ করবে, ইসলামের বিরুদ্ধে কেউ করবে না। এখন ওই যে অনেকে ইসলামের পক্ষে আছে বলে যারা একজনের বাড়ি ঘরদোর ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, বিভিন্ন রকম করছে, এগুলো কেন করছে? তার ভিতরে এই ইটা নাই যে আমি ওই লোকটা তো, আমি জানি তো ইসলামী দলের কোনো লোক তো তাকে কোনো ক্ষতি করিনি, শুধুমাত্র ভিন্ন রতাবলম্বী বলেই এই কাজ করতেছে। তো কিন্তু যারা করতেছে তার মধ্যে তো ওই বুঝটা নাই যে আমি একটা কত বড় অন্যায় করতেছি, পাপ করতেছি। তো আমাদের দায়িত্ব, আল্লাহ দ্বারা আমাদেরকে একটু হলেও হেদায়েত দিছে, এই দাওয়াতটা তাদেরকে পৌঁছায় দিয়া, তাদেরকে কনভিন্স করা যে আসুন আল্লাহর পথে আসুন। দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার রাজনীতি করে, দুনিয়াবি রাজনীতি করে জীবনটা শেষ করে দিয়ে গেলে পরকালে যে কী জবাব দেব, এই বুঝটা তাদের ভিতরে নেই বলেই তারা ইসলামী রাজনীতির বিরোধিতা করে। না হলে বিরোধিতাও করতো না, গালিগালাজ করতো না, মারধর ভয়ের হুমকি দিত না, মারধর করতো না, এগুলো করতো না। তাদের ভিতরে এই বুঝটা আল্লাহ দেয়নি। এখন এই বুঝটা আইনে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তো চেষ্টা করবে মানুষের মাধ্যমে, বান্দার মাধ্যমে, আমাদের মাধ্যমে। আল্লাহ তো নিজে চাইলে তো সবাইকেই একবারে হেদায়েত দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তো আমাকে আপনাকে কিয়ামতের মাঠে বিচার করবে এই কাজের দ্বারাই। বলতেছে শরিয়া আইনে ঘোষণা দিলে আরও অনেক ভোট পেতো। হ্যাঁ ভাই, আপনার কথায় আমি এইটা এক করি যে হ্যাঁ, কিছু ভোট হয়তো পাইতো, আবার কিছু মাইনাস হয়ে যেত, বেশি মাইনাস হয়ে যেত। কিছু ভোট হয়তো পেতো আরও, সেই লোকরা ভোট দেয়নি শরিয়া আইন থেকে ফিরে আসার কারণে, কিন্তু কিছু লোক এই কারণে কি হয়েছে, মানে আমি একটু খোলামেলা করে বলি। আপনি বলতেছেন যে কিছু লোক ভোট দেয়নি, হ্যাঁ, সেই লোক মনে করেন যে 10 লাখ লোক ভোট দেয়নি, কিন্তু ওই কথা বললে আরও 20 লাখ লোক ভোট দিত না, এই 10 লাখ লোক হয়তো ভোট দিত। এই হলো বিষয়টা। হ্যাঁ, এরা ভাই বলতেছে যে ভোট দিয়ে টাকা কেনা জায়েজ আছে, না ভোট দিয়ে কেনা জায়েজ নেই, কিন্তু এখানে একটু কথা আছে। ভোটের ক্ষেত্রে এইটা করা মানে মানুষের মধ্যে প্রভাব রয়ে গেছে যে ভোটের আগের দিন প্রচুর টাকা পয়সা দিয়ে হয়েছে, প্রচুর টাকা পয়সা দিয়ে হয়েছে। এবং আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে যখনই অপরপক্ষ লোক টাকা দিয়ে গেছে, এই কথাটা প্রকাশ পাওয়ার লোক পরে স্থানীয় পর্যায়ে কিছু আমাদের পক্ষের লোকও বা অনেকেই টাকা দেওয়া, হয়তো তার যে যাকে টাকা দিয়ে গেছে বা এরা ওদের টাকা দিচ্ছে বলে তাহলে আমাদের তো কিছু ওদের গিফট উপহার দিতে হবে, এরকম মন মানসিকতা থেকে কিছু লোক টাকা দিয়েছে কিনা বা দিতে পারে বলে আমাদের কাছে তো সেবারে প্রমাণ নাই যে আমাদের লোক টাকা দিচ্ছে। কারণ আমি তো নিজে ভোট চেয়ে বেড়াইছি, ভোটের সাথে প্রার্থীর সাথে আপনি প্রায় 20 দিন বিভিন্ন দিন গেছি, বিভিন্ন জায়গায় প্রার্থী বাদে আমি গেছি, কোথাও টাকা পয়সার বিষয়ে ন্যূনতম নেই, বরং আমরা নিজের গায়ে খেটে টাকা করছি, মানে নিজের টাকা খরচ করে নিজে গায়ে খেটে এই কাজগুলো করছি। তারপরে একজন বলেছেন ভাই আগে কোন দল করেন একটু শুনতে বলে। ভাই আমার কোন দল করি সেটা শুধু না, আমি যেই কথা বলতেছি এটা সঠিক বলতেছি কিনা, আমার কথা ভুল হলে সেটা বলেন বা কথার প্রেক্ষে সেটা বলেন। আমার দল কোনটা করি সেটা নিয়ে পরিচয় আপনি হয়তো জানেন না, তাই অন্য আশা করি সবাই জানে, বা সেটা এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। তাই যেই কথা বলছিলাম যে ইসলামী দলগুলোর এখন ঐক্য প্রয়োজন, এবং ইসলাম প্রতিষ্ঠা কাজ করে চলে যাওয়াই হচ্ছে গিয়ে মুসলমানের মূল দায়িত্ব। মঞ্জিল হোসেন ভাই লিখতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ফয়সালা শুক্রিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ ফয়সালা 43-44% ভোট পাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা একদম তীরে এসে তরি ডুবে গেছে, এটা বুঝতে হবে। শেষের দিনটা মানে ভোটের দিনটা আমরা আমাদের সঠিক রোল প্লে করতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার কারণেই
জিতে গেছে। ইনকিলাব জিন্দাবাদ। নির্বাচনে দায়িত্ব থাকা কর্মচারী নির্বাচন কমিশন থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সবাই আওয়ামী লীগ ঘরানার আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছিল, এরাই নির্বাচন গণনা দুর্নীতি করছে। হ্যাঁ ভাই, ইনকিলাব জিন্দাবাদ ভাই, যে কথা লিখছেন আপনার সাথে একমত। কারণ গত 17 বছর তারাই চালাইছে, তাদের নিয়োগকৃত লোকজন তারা ম্যানিপুলেটে সাহায্য করছে, টাকা খেয়ে হোক বা আদর্শিক কারণেই হোক, অনেকখানে তারা এটা সাহায্য করছে, ম্যানিপুলেট করার সাহায্য করছে। আমরা এটাকে ঠেকাতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা। আমরা বিভিন্ন জায়গায় উঠছে যে এতগুলো জামাতের, এতগুলো এনসিপির ডিসি, ঠিক আছে জামাতের এনসিপির ডিসি হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেইভাবে তো নিয়ন্ত্রণ করা যায়নি, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কোথাও অনিয়ম হচ্ছে সেটা তো সাথে সাথে কেউ ছবি তুলতো, পোলিং অফিসাররা ভিডিও করতে পারেনি, করলাম না, ভয়ে পারিনি, কারণ সেই প্রোটেকশন আমরা দিতে পারিনি বা পারবো কিনা সন্দেহ, এই ভয়ে পারিনি। তো অনেক কথা বলে ফেললাম, কী কারণে ব্যর্থ হচ্ছে, আরও অনেক কথা আছে। তো মূল ব্যর্থতা এটাই যে আমরা অর্গানাইজড ওয়েতে, আবার বলি যে নির্বাচনের দিন ভোটগুলো আমরা আমাদের পক্ষে নিতে পারিনি, আমাদের পক্ষেই যারা ভোট দিতে আসছে সেই ভোটগুলো আমরা নিতে পারিনি। যদি পারতাম তাহলে পরে ফলাফল উল্টো হতো। আর দ্বিতীয়টা হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে যদি ঐক্য হতো, যদি চরমনের সাথে ঐক্য হয়ে যেত, তো ইনশাল্লাহ সরকার গঠন হয়ে যেত। এটা হচ্ছে গিয়ে আমাদেরই ব্যর্থতা। আমরা ইসলামিক দলগুলো এক হতে পারিনি। চরমনায় দলের যে কী করুণ অবস্থা আমরা দেখতেই পারছি, তার মাত্র একটি আসন পাইছে এবং চরমনায় পীর সাহেব নিজেই পরাজিত ঘটছে 2টা জায়গার থেকে। তো তারও সাইড দিয়ে বোঝা উচিত ছিল, তারা যদি একত্রে থাকতো। আর জামাত ইসলামের বোঝা উচিত ছিল আজ এত বড় ব্যর্থতা হতো না, সরকার গঠন করতে পারতো, তাকে যদি কোনোভাবে রাখতে পারতো। তো যাই হোক, কার ব্যর্থতায় থাকেনি, কার ব্যর্থতায় রাখা যায়নি, আল্লাহ হাতে ছেড়ে দিলাম। তো আশা করি এই ব্যর্থতাগুলো কাটায় উঠতে পারলে সামনে খুব সুদিন আসতেছে। এবং সাধারণত যারা সরকারের ক্ষমতায় থাকে তারা মানুষের পূরণ করতে পারে না, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। এন্টি ইনকামবেন্স ভোট তৈরি হয়ে যায়, মানে তাদের বিরুদ্ধে ভোট তৈরি হয়ে যায়। তো এই বিএনপি সরকার 5 বছর ক্ষমতায় থাকলে তাদের বিরুদ্ধে এমনিতেই প্রচুর ভোটার তৈরি হয়ে যাবে, প্রচুর তাদের বিরুদ্ধে প্রচুর জনসমর্থন তৈরি হয়ে যাবে। এবং তারা যে কীভাবে দেশ চালায় তার নজির গুলোতে মানুষ দেখছে। তারপরে এবার ভোট দিচ্ছে যে এখন তো চেঞ্জ, তারেক রহমান যদি সেটা সঠিকভাবে পালন করতে পারে তাহলে সে সামনের নির্বাচনে তাকে ভালো করে ফল থাকবে। আর যদি না পারে, তো না পারাটাই সম্ভাবনাটাই বেশি, কারণ ইতিমধ্যে তিনি 8-10 হাজার টাকা লোক বহিষ্কার করেছে গত 1 বছরে। তো সরকারে আসলে আরও সেটা লাগামহীন হয়ে যাবে বলে ধারণা। এবং সঠিকভাবে তাদেরকে ঠেকাতে না পারলে বরঞ্চ তাদের বিপক্ষে ভোট যাওয়ার সম্ভাবনা, প্লাস মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, সরকার যেই থাকুক তার বিরুদ্ধে চলে যাওয়ার একটা সম্ভাবনা, প্রবণতা সবসময় থাকে। তো সামনের নির্বাচন আরও কঠিন হবে। তখন তো বিএনপি তার ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হাতে যখন ছেড়ে দিয়ে যাবে, তখন প্রশাসন তাদের অধীনে আরও বেশি কাজ করবে, তাদের লোক আরও বেশি থাকবে, তারা আরও শক্তিশালী হয়ে অবস্থানে থাকবে, সামাজিকভাবে তারা আরও শক্তিশালী হবে। তো এই দুর্বলতা যদি জামাত ইসলাম কাটায় না উঠতে পারে, এইবার যে ভোট পাইছে সামনের বার থেকে সেই ভোট পাওয়া তো আরও কঠিন হয়ে যাবে। সুতরাং সামনের বার আরও বেশি ভোট জনসমর্থন থাকলে শুধু হয় না, সেই ভোটটা গুছায় নিয়ে আসতে হবে। গুছায় নিয়ে যদি আসতে চায়, গুছায় নিতে যদি হতে চায়, তাহলে অবশ্যই সেইভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওয়েলফেয়ার রাজনীতির পাশাপাশি পাওয়ার পলিটিক্স করতে হবে, ক্ষমতাবান লোকদেরকে সরাসরি তাদের সম্মুখে নিয়ে আসতে হবে। গুপ্ত অবস্থায় আর থেকে রাজনীতি করার সুযোগ নেই। গুপ্ত অবস্থায় থাকতে বাধ্য হয়েছিল একটা পরিবেশের কারণে, কিন্তু এখন তো আর সেই পরিবেশ নাই, আর সেই কাজটাও করা যাবে না। এখন প্রকাশ্যেই করতে হবে, আল্লাহ যা কপালে রাখছে সেটাই হবে। আর মানুষ যখন ইসলাম দিন প্রতিষ্ঠায় রাস্তায় নামে, তখন এমনিতেই শয়তানের বুক কেঁপে উঠবে, মানুষ ইসলামিক লোকজন আরও সামনের দিকে এগিয়ে আসার সাহস পাবে। মনে রাখতে হবে এদেশের 90% মুসলিম, সবাই ইসলামের বিজয় চায়, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আমরা সঠিকভাবে ইসলামটাকে তাদের বিরুদ্ধে তাদের সামনে উপস্থাপন করতে পারি নাই বলেই তারা ইসলামের বিকল্পকে খুঁজে নেয়, বা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও, আমি বারে বারে আজকে বলতেছি, তাদের ভোটটা আমরা নিতে পারিনি। এটা আমি বারে বারে বলতেছি যে তাদের এদেশের 50%-এর উপরে মানুষের ইচ্ছা ছিল ভোট দিবে, এবং এখনও তারা বলতেছে, ফোন করে বলতেছে, ভাই ভোটটা দিতে পারিনি। একথা বললেন না, কারণ ভোটটা দিতে পারিনি, সামনের উপর ভোট দিতে হয়েছে, অথবা বলিছে গ্রাম ধরে বলে আইছে
যে এই কেন্দ্রে যদি রেজাল্ট ফলাফল হয়, এই জন্য অনেকে আসতেও পারেনি, আসলেও ভোট দিতেও সাহস পায়নি, কারণ সেই পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। এবং এই ব্যর্থতা আমাদের কাটায় উঠতেই হবে। এই ব্যর্থতা কাটায় না উঠতে পারলে এবং এর দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। যারা জামাত ইসলাম করে বা ইসলামী আন্দোলন করে বা ইসলামী দলগুলো করে, সেই দায়িত্ব শুধু তাদের না, সমাজের প্রতিটা স্তরের মানুষের দায়িত্ব যে ইসলামী প্রতিষ্ঠা, ইসলামী দলগুলোর ভালো, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সামাজিকভাবে কতটা শক্তিশালী হতে হবে, কতটুকু সাহায্য করতে হবে, কতটুকু সাহায্য করে তাদেরকে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে। একজন বলছে টাকা দিয়ে ভোট দেওয়া না, টাকা দেয়নি ভাই, এটা ভুল কথা। টাকা দিয়ে ভোট পাওয়া যায় না, টাকা দিয়ে ভোট দেয়নি। আমি টাকার কথা বলেও নি আজকে কোনো এটা এখানে ভোট আমরা কেন পাইনি সে কথা আমি বিস্তারিত বলছি, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। নামাজের সময় হয়ে যাচ্ছে। তো এই ছিল, আমি যেটা লাস্টে বলছিলাম যে সবাইকে আমাদেরকে হেল্প করতে হবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে। সামাজিকভাবে ইসলামী দলগুলোকে শক্তিশালী করে হতে এগিয়ে আসতে হবে। মনের ভিতরে ইসলাম আছে, মনের ভিতরে ইসলামী দল আছে, সেটা গোপনে গোপনে পালন করা সেই দিন শেষ। একদম প্রকাশ্যে এসে ইসলামী দলগুলোর পাশে দাঁড়াতে হবে। ইসলামী দলগুলো ব্যর্থ হয়েছে, ইসলামী দলের নেতাকর্মীরা ব্যর্থ হয়েছে, এই কথা বলে সুযোগ নেই কোনো। আপনি এসে আগে আসেন, আপনি তো মুসলমান, আপনি তো দেশে ইসলাম প্রতিষ্ঠা চান, আপনি তো দেশে শান্তি চান, আপনি তো দেশে দুর্নীতিমুক্ত চান, আপনার দল সকল দলই তো চাই। তো সুতরাং তাদেরকে ব্লেম করে, তবে এবার খুব খুশি হয়েছি বিষয়টা দেখে যে প্রচুর পরিমাণে নন প্র্যাকটিশনার মুসলিম যারা নামাজটা হয়তো রেগুলার পড়তে পারে না, যাদের দাড়ি টুপি নেই, তারাও কিন্তু ইসলামী দলগুলোকে চাইছে, ইসলামী দলগুলোর পাশে দাঁড়াইছে, প্রচুর ভোট দিছে। তো তাদেরকে বলবো তারা যেন আরও পাশে থাকে, তাদের ইসলামী প্র্যাকটিসটা বাড়ায় দেয়, নিয়মিত ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ রাখে। ভবিষ্যতে তারা যখন ভোটে দাঁড়াবে, বিভিন্ন ভোট আসবে, স্থানীয় সরকার ভোটে, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদের নির্বাচন আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, সেসব ভোটে তাদের পাশে থাকে, তাদেরকে শেখানোর জন্য সমর্থন দেয়। কারণ স্থানীয় পর্যায়েতেও যদি সৎ লোক আসে, ইসলামী দলগুলো আসে, তো ভালো সমাজ প্রতিষ্ঠিত হবে, সুন্দর সমাজ প্রতিষ্ঠা পাবে, এটা স্পষ্ট বোঝা যায়। তো আমরা সবাই এগিয়ে আসবো ইসলাম প্রতিষ্ঠায়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।